সৈয়দ মাহমুদ হোসেন 22তম প্রধান বিচারপতি, শপথকাল। বিচারক নিয়োগের পথ সুগম হলো বললেন অ্যাটর্নি জেনারেল। বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বললেন সিএসি। রাষ্ট্রপতি পদে নির্বাচনে আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ভোট থেকে সরে দাঁড়াতে বিশৃঙ্খলা করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। সরকারকে জনপ্রিয়তা প্রমাণের আহ্বান রিজভির। প্রথম ছুটির দিনেই জনারণ্য 21শে বইমেলা। শিশু প্রহরে খুদে পাঠকের উপস্থিতি। ছাপার মান উন্নয়নের তাগিদ লেখকদের। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে অনুজ্জ্বল বাংলাদেশি বোলাররা। 4 রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত কুশাল মেন্ডিস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রক্তিম ত্রিপুরা এবং আমি ফেরদৌসী আহমেদ। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়া সংবাদে আরও থাকছে। বিলুপ্তপ্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা এখনো আছে টাঙ্গাইলে। উপভোগে দূর দূরান্তের হাজারো মানুষের ভিড়। দেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগ আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এর মাধ্যমে অন্য বিচারক নিয়োগের পথ সুগম হল। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দীর্ঘ 2.5 মাস অপেক্ষার পর দেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হবেন প্রধান বিচারপতি। সেই অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের 16 সংশোধনীর রায় নিয়ে নানা নাটকীয়তার পর গেল 10ই নভেম্বর সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠান সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এরপর থেকে দেশের অন্যতম এই সাংবিধানিক শূন্যপদে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেছেন, নিয়োগ নিয়ে সংকট নয়, অপেক্ষায় ছিল বিচার বিভাগ। নতুন প্রধান বিচারপতির সাথে পরামর্শের মাধ্যমে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারপতিদের নিয়োগ দ্রুত হবে বলে মনে করেন তিনি। এটা রাষ্ট্রপতি তার বিচার বিবেচনায় তিনি যাকে ভালো মনে করেন, সেই ক্ষেত্রে জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি না করে দ্বিতীয়তম বা তৃতীয়তম বিচারপতিকেও করার উদাহরণ আমাদের এখানে আছে, পৃথিবীর অন্যান্য দেশেও আছে। প্রধান বিচারপতি নিয়োগের ফলে আপিল বিভাগে হোক, হাইকোর্ট বিভাগে হোক, অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকবে না। সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাবেন 2021 সালের 30শে ডিসেম্বর, অর্থাৎ 3 বছর পর। হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে 2001 সালের 22 ফেব্রুয়ারি নিয়োগ পেয়ে 2003 সালে তিনি স্থায়ী হন। 2011 সালের 23 ফেব্রুয়ারি আপিল বিভাগে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে হবে নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ। পরে তিনি জানান, অংশগ্রহণমূলক নির্বাচনে রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবে। আর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিএসি কে এম নুরুল হুদা বলেছেন, বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। আরও জানাচ্ছেন মামুন রশিদ। 21তম রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে সকাল 11টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে যান জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম সহ আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্য। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এরপর চিফ হুইপ বলেন, বর্তমান রাষ্ট্রপতির ইতিবাচক কর্মকাণ্ড ও দেশ জাতির কল্যাণে তার অবদানের কারণে আওয়ামী লীগ দ্বিতীয়বার তাকেই মনোনয়ন দিয়েছে। আমাদের সংখ্যাগরিষ্ঠতা আমরা বেশি, সেই হিসেবে আমাদের বিজয়ের সম্ভাবনা থাকে বেশি। এরপরও যদি কেউ প্রার্থী হিসেবে আসে, তাকে আমরা
স্বাগত জানাবো। গণতন্ত্রের জন্য যে বাধাবাধকতা আছে সেগুলো উঠিয়ে গিয়ে তিনি একটি ভালো নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দেবেন। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান 5 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে 18 ফেব্রুয়ারি নির্বাচন হবে, আর না দিলে 7 ফেব্রুয়ারি আব্দুল হামিদকেই 21তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে। 7 তারিখে বাছাই হবার পরে যদি দেখি যে আর কোনো মনোনয়নপত্র আমাদের কাছে নেই, তাহলে যিনি মনোনয়নপত্র যেটা পাবো সেটাই চূড়ান্তভাবে আমরা সেদিন ঘোষণা দিতে পারবো। আর 5 তারিখে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। আমরা তো প্রত্যাশা করব সব দল নির্বাচনে আসুক এবং তাদেরকে আমরা সেরকমই অনুরোধ করে থাকি। বিএনপি ছাড়া নির্বাচন সব দল হয় কিভাবে? অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আছে, সুতরাং তাদের ছাড়া অংশগ্রহণপূর্ণ নির্বাচন হবে না, এটা আমরা আগেও বলেছি, এখনো বলি। বিএনপির গঠনতন্ত্র সংশোধন বিষয়ে এক প্রশ্নে সিইসি জানান, এখনো তা দেখেননি তিনি। তারা ভোটারদের কাছে যাবেন, ভোট চাবেন, এখানে তো আমাদের কোনো বাধার বিষয় নেই, সরকারের ও বাধার বিষয় আমি কিছু দেখি না। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যেতে বিএনপি টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর শনির আখড়ায় তিনি আরও বলেন, নির্বাচন যাতে করতে না হয় সেজন্য বিএনপি ধ্বংসাত্মক কার্যকলাপের দিকে নিজেদের নিয়ে যাচ্ছে। আর তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর শনির আখড়া ও মাতুয়াইলে দুটি ফুট ওভারব্রিজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, আইন নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে। বেগম জিয়া মামলা রায় হবে, রায় কি হবে এখন থেকেই তারা বলে দিচ্ছেন। রায় তাদের বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে গেলে আন্দোলন করবেন, এই বিলাসবহুল হোটেলে বসে আন্দোলনের কর্মসূচি দেবেন। সেটাই তো এখন অদ্ভুত অদ্ভুত কাণ্ড বিএনপি করে যাচ্ছে। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই সরকারের সহায়তায় নির্বাচন কমিশন যে কোনো নির্বাচন অবাধ করতে সক্ষম, সেই কারণে আর তত সরকার বা অসীমদিন কোনো সরকারদের নির্বাচন করার কোনো দাবি এখন আর যৌক্তিক নয়। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক পরিবহন শ্রমিক লীগের মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা হলে তা প্রতিহত করা হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলেই সরকারের জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি নয় আওয়ামী লীগই নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন থেকে দূরে রাখতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের রাজনৈতিক মামলায় হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, বিএনপির নির্বাহী কমিটির বৈঠকেও সরকার বাধা দিচ্ছে। অবাধ সুষ্ঠু নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন এবং সকলের অংশগ্রহণের যে নির্বাচন, এইটা তারা পছন্দ করেন না। এটা হলে পরে তো গদি টিকিয়ে রাখা মুশকিল, এই শঙ্কায় তারা ওইটা করতে চান না। আর চান না বলেই ওবায়দুল কাদের সাহেবরা অনাচারের নির্বাচন, একতরফা নির্বাচন, এই নির্বাচনেই আগ্রহী। জানাচ্ছি 21শে গ্রন্থমেলার খবর। অমর 21শে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহর আজ। শিশুদের আনাগোনায় মুখর শিশু চত্বর প্রাঙ্গণ। খেলাধুলার পাশাপাশি নতুন বই কিনে উচ্ছ্বসিত শিশুরা। লেখকরা বলছেন, খুদে পাঠকদের পাঠ মনস্ক করতে বিষয়বস্তু ও ছাপার মানের উন্নয়ন জরুরি। স্মৃতিমণ্ডলের সহায়তায় দেখুন মহিতুন রিয়া রিপোর্ট। খুদে পাঠকদের কোলাহলে মুখর অমর 21শে গ্রন্থমেলা। প্রতিবারের মতো এবারও সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে শিশু প্রহর।
বাবা মাদের হাত ধরে গুটি গুটি পায়ে আসছে শিশুরা, আনন্দে মাতছে নিজেদের মতো করেই। গল্প ছড়ার বইগুলো ঘুরে ঘুরে দেখছে তারা, রং বেরঙের বইগুলো হাতে নিয়ে খুশি শিশুরা। আমার বই পড়তে অনেক ভালো লাগে, কারণ সিসিমপুরের বই অনেক ভালো। আমি পঞ্চতন্ত্রের মন্ত্র আর ঠাকুমার ঝোলের বই কিনেছি, এখনো কিনিনি, আমি দেখছি। আমি সিসিমপুরের বই ভূতের গল্প পড়তে। অভিভাবকরা বললেন বই পড়ার প্রতি আগ্রহ করতে শিশুদের মেলায় নিয়ে আসা। আমাদের প্রত্যেকটা বাবা মার উচিত যে বাচ্চাদেরকে বইয়ের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য, একটা বই ওরা পছন্দ করে ছোট থেকে, আসলে এটা করা উচিত। সেই কারণেই আমি বাচ্চাকে নিয়ে বই মেলায় আসি। বাচ্চাদের জন্য এত সুন্দর কালারফুল বুকস প্লাস ছবির সাথে সাথে এত সুন্দর করে বইগুলোকে উপস্থাপন করা হয়েছে, সেই জন্য হচ্ছে বাচ্চাদের জন্য খুব হেল্পফুল। শিশুদের জন্য বইয়ের প্রচ্ছদ উন্নত করার পাশাপাশি লেখার মানও উন্নত করার কথা জানান লেখকরা। বাচ্চারা বই পড়ুক, অনেক ক্ষেত্রে যদি ছবির বইও হয়, শুধু পাতা উল্টালো, সেটাও কিন্তু তার ভবিষ্যতে পাঠ্যাভ্যাসের জন্য একটা প্রস্তুতি হবে। তারপর ছোট ছোট গল্পের বই, অনেক ছবি দিয়ে বড় পৃষ্ঠা, তাহলে ওর মনে হবে কি আমি একটা বই পড়েছি, গোটা বই পড়েছি। সকালে ক্রেতার চাপ কম থাকলেও বিকেলে আরো জমে উঠবে গ্রন্থমেলা, বলছেন বিক্রেতারা। মহিতুন রিয়া, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, বইমেলা প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সুমন। আমরা চলে যাচ্ছি তার কাছে। আকবর, শুনতে পাচ্ছেন? আকবর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ফেরদৌসী। আকবর, আজকে বইমেলার দ্বিতীয় দিনে শিশু প্রহর ছিল। আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম যে সেজন্য বইমেলা আজকে জনারণ্যে পরিণত হয়েছে, কিন্তু বই বিক্রির ব্যাপারটা বিক্রেতারা কেমন ভাবে দেখছেন? কত বই বিক্রি আসলে হচ্ছে আপনি আমাদের জানান। ধন্যবাদ ফেরদৌসী। আসলে বই বিক্রির কথাটা যদি বলি, যেহেতু অমর একুশে গ্রন্থমেলাটা মাত্র শুরু হয়েছে গতকালকে এবং আজকে দ্বিতীয় দিন চলছে, যদিও ছুটির দিন, যে পরিমাণে আসলে দর্শনার্থী বা পাঠকদের আনাগোনার আমরা গত বছর দেখেছি তার থেকে কিছুটা কম হলেও প্রথম ছুটির দিন অনুসারে আসলে অনেকটাই ভিড় আমরা দেখেছি। বলতে গেলে আছে প্রতিটি প্যাভিলিয়নে অসংখ্য পাঠকের উপচে পড়া ভিড় আমরা দেখেছি এবং সেক্ষেত্রে যারা প্রকাশক আছেন তাদের কাছে এই বিষয়টাই জানতে চেয়েছিলাম যে আসলে প্রথম দিনে তাদের বেচা বিক্রি কীরকম। তারা জানিয়েছেন আসলে যেহেতু মেলার প্রথম সপ্তাহ চলছে এবং দ্বিতীয় দিনে হচ্ছে ছুটির দিন, সেক্ষেত্রে আসলে তারা আশানুরূপভাবে আশা করছেন যে আগামী সপ্তাহ থেকে আসলে মূলত সেই অর্থে বই বেচা বিক্রি বাড়তি হবে এবং তারা যেটা আশা করছেন সেটা হবে। তো এখনো পর্যন্ত যে পরিমাণ পাঠকদের আনাগোনা আমরা দেখেছি তাদের মধ্যে আসলে অসংখ্য পাঠকই আসলে নতুন লেখকদের বই খুঁজছেন এবং সেই বইয়ের মধ্যে আসলে মূলত তারা আসলে যে বিষয়টি খোঁজার চেষ্টা করছেন যে নতুন লেখকদের মধ্যে যে আসলে সৃজনশীল প্রতিভা বা আসলে লেখার ধরন বা লেখার যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকেই আসলে মূলত পাঠকরা গ্রহণ করার চেষ্টা করছেন এবং তারা অনেকেই হচ্ছে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সব লেখকদের লেখা পড়ে উদ্বুদ্ধ হয়ে আসলে বইমেলায় এসেছেন। এরকম পাঠকদের সংখ্যা আসলে এখানে অনেক এবং আমরা কয়েকজন পাঠকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে গত বছরের থেকে এই বছরে বইমেলার পরিধি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি আসলে যেসব প্যাভিলিয়ন রয়েছে বা প্রতিটি প্রকাশনা প্রতিষ্ঠান যেভাবে তাদের দোকানকে সাজিয়েছে, বিপণী বিতানকে সাজিয়েছে, সেটি আসলে বেশি আকৃষ্ট করছে তাদেরকে। তার থেকে বড় সুমন, আমি একটা প্রশ্ন রাখতে চাই। আপনি যেহেতু একটু আগে বলেছেন যে তাদের দোকান সাজানোর বিষয়টা, আমরা প্রতি বছরই যখন মেলাটা আসে তখন শুরুর দিকে মিস ম্যানেজমেন্টের একটা কথা শুনি যে অবকাঠামোগত সমস্যাগুলো প্রথম এক সপ্তাহ ঠিক হয় না, ঠিক মতো গোছানো হয়নি পাঠক, যার কারণে হয়তো মেলার অর্ধেক সময় পর তারপর আস্তে আস্তে মেলায় আসতে শুরু করেন। এবারের শুরুটা কেমন দেখছেন আপনি, সার্বিক ব্যবস্থাপনা? সুমন, আপনি আমাকে শুনতে পেয়েছেন? সুমন, আপনি শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটি ছিল যে এবারের ব্যবস্থাপনা, সার্বিক ব্যবস্থাপনা অবকাঠামো থেকে শুরু করে সবকিছুই কেমন দেখছেন আপনি? ব্যবস্থাপনার বিষয়ে আপনি যেটা বলেছেন যে আসলে মূলত এখানকার যারা প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের একটি সমিতি রয়েছে যে জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতি, তাদের যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে সন্তুষ্ট এই আয়োজনে।
অর্থাৎ তারা গত বছরে যে সম্প্রসারিত অংশ ছিল যেটা সোহরাওয়ার্দী উদ্যানে, যেটি হচ্ছে 5 লাখ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হয়েছিল, সেটি এবারও আছে, সেই জায়গাটিই রয়েছে, কিন্তু এখানে আসলে ইউনিট বরাদ্দ বেশি হয়েছে। অর্থাৎ আরও কয়েকটি বেশি প্রকাশনা প্রতিষ্ঠান এখানে তারা তাদের বইয়ের দোকান দেওয়ার সুযোগ পেয়েছে। সেক্ষেত্রে আসলে যারা আয়োজনকারী অর্থাৎ বাংলা একাডেমি, তাদের প্রতি সন্তুষ্ট এবং পুরো ব্যবস্থাপনার কথা যদি আমি বলি, এখনো পর্যন্ত আসলে পুরোপুরি পরিপাটি পরিবেশই বলা চলে, যে আসলে বইমেলার যে একটি পাঠক লেখকদের একটি মিলন মেলা, সেই মিলন মেলার পরিবেশটা আসলে নিশ্চিত হয়েছে। আকবর, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর 21 গ্রন্থমেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আকবর হোসেন সুমন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে 9 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। হাতে রয়েছে 7 উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের 513 রানের জবাবে 3 উইকেটে 504 রান তুলেছে লঙ্কানরা। মাত্র 4 রানের জন্য জন্মদিনের ডাবল সেঞ্চুরি মিস করেন কুশাল মেন্ডেস। বিস্তারিত আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। কৃষকের স্বার্থ বিবেচনা করলে চালের দাম 40 টাকার নিচে নামা অযৌক্তিক হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, কৃষি পণ্যের দাম নির্ধারণে উৎপাদনকারীর বিষয়টিও মাথায় রাখতে হবে। এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, নিরাপদ খাদ্য গ্রহণে সবার আগে প্রয়োজন সচেতনতা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন। মন্ত্রণালয়ের সঠিক দিক নির্দেশনার কারণে দেশ থেকে কীটনাশক অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে বলেও জানান মন্ত্রী। ওই কয়েকটা পেস্টিসাইড কোম্পানির লাভের জন্য আমি জিএমওর বিরোধিতা করব, সেই আহম্মকি আমরা অন্তত করব না। যাদের লেজ তাদের সঙ্গে বাঁধা তারা করুন, আমরা করতে যাচ্ছি না। আমাদের লক্ষ্য জনগণের সেই সুরক্ষা। চাউলের দাম 40 টাকার মধ্যে থাকবে, সেই 40 টাকা থাকাটা উচিত মনে হয়, আমার মনে হয় উচিত। কারণ না, যারা খাদ্য উৎপাদন করে তাদেরও তো কিছু, তাদের তো স্বার্থ আমাদের দেখতে হয়, তারাও একটা বিরাট জনগোষ্ঠী। অস্থিরতা কমতে শুরু করেছে পেঁয়াজের বাজারে, তবে স্বস্তি ফেরেনি চালে। গত সপ্তাহে চেয়ে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালের দাম। এখনো চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। আরো জানাচ্ছেন রিয়াদ সুমন। আমদানি বাড়ার পাশাপাশি দেশীয় যোগানে দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 60 টাকা, আর ভারতীয় পেঁয়াজের কেজি 60 থেকে 65 টাকা। আগে তো 80-85 ছিল, এখন 60 টাকা নিল আর কি। গত সপ্তাহে আমরা দেশি পেঁয়াজ বিক্রি করছি 75 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 60 টাকা। আর দেশি ইন্ডিয়ানটাও গত সপ্তাহে 70-75 বিক্রি হয়েছে, এই সপ্তাহে আমরা 60-65 টাকায় চলে আসছে। তবে দাম কমছে না চালের। গত সপ্তাহের চেয়ে মিনিকেট, নাদিশাইল সহ প্রায় সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। নাদিশালের দাম বেশি, মিনিকেটের দাম বাড়ছে, তারপরে আগের থেকে সব চালের দামই বেশি। মাঝখানে একটু কম ছিল, ইদানিং একটু চালের দাম বেড়েছে। বাড়লে তো বাড়লোই, আর কমার কোনো নামে, একটা যদি কমে আরেকটার দাম লাভ দিয়ে বাড়ে। সামনে বৈশাখ সিজন আছে, যদি ফসল আলাদা ভালো হয় তাইলে চাউলের দাম কমবো। এর আগে চাউলের বাজার কমার সম্ভাবনা যতটুকু আছে অতটুকুই। এদিকে বাজার জুড়ে আছে নানা রকম শীতের শাকসবজি, তবে দামের উত্তাপে ক্ষুব্ধ ক্রেতারা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পার্থক্য হচ্ছে আপনার প্রায় কেজিতে 5 টাকা 60 টাকা ডিফারেন্স। এই সপ্তাহ টমেটোর একটু বাড়তি, ফুলকপি দাম ছিল একটু কম, এখন একটু বাড়তি। মাছের দাম কিছুটা কমেছে। মাছের দাম একটু কম মনে হইতেছে, কই মাছ 150 টাকা মনে হলো, কমই হইলো আজকে। এই বছর শীতের মধ্যে ইলিশ মোটামুটি ভালোই ধরা পড়তেছে। যেগুলো আমরা 500-700 বেচতাম, এখন আজকে 400 বেচতেছি, 500-600 বেচতেছি। আর মাংসের বাজার রয়েছে স্থিতিশীল। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
সহায়ক সরকার নয়, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। ময়মনসিংহ সদরের চরখরিচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। জেলখানায় থাকাকালীন জাতীয় পার্টি 50টি আসন পেয়েছিল উল্লেখ করে এরশাদ বলেন, খালেদা জিয়াকে আদালতের রায় মেনে নিতে হবে। নির্বাচনে জাতীয় পার্টির 300 আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান এরশাদ। আমরা সহায়ক সরকার বিশ্বাস করি না, তত্ত্বাবধায়ক বিশ্বাস করি। সংবিধানে যেটা লেখা আছে সেই সরকারদের নির্বাচন হবে, সেটা আমি বিশ্বাস করি। নির্বাচনমুখী দল অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমরা নির্বাচন করেছি। এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পূর্ব বাংলায় উত্তপ্ত হতে থাকে রাজনীতির মাঠ। 4 ফেব্রুয়ারি বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নিতে থাকে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থী আর সচেতন যুব সমাজ মিলিত হতে থাকে খণ্ড খণ্ড বৈঠকে। বাকিটা জানাচ্ছেন সাজেদ রোমেল। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণায় যে আন্দোলন শুরু হয় 1948 সালে, 52তে এসে তাতে যোগ হয় বারুদ। ক্রমেই ফুসে উঠতে থাকে পূর্ব বাংলার ছাত্র জনতা। 4 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় সমাবেশের সিদ্ধান্ত হয়। সেই সমাবেশ সফল করতে 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা। ঢাকার স্কুল কলেজের শিক্ষার্থীদেরও মাতৃভাষার মর্যাদা রক্ষার সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান ভাষা সৈনিকরা। স্কুল কলেজ আছে, এদের সম্পৃক্ত করতে হবে। আমরা এই সমস্ত জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করেছি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের আমরা বুঝিয়েছি যে এই আমাদের ভাষা আন্দোলন, আমাদের উপরে একটা বিপদ আসছে, আমরা 4 তারিখে সমবেত হচ্ছি, আমরা এর নেক্সট প্রোগ্রাম আমরা কী করব সেটার জন্য। প্রথম দিকে পুরান ঢাকার মানুষ ছিল অনেকটাই ভাষা আন্দোলনের বিপক্ষে, তাই তাদের পক্ষে আনতে সেখানে প্রতিদিন মিছিল চলে বিকেলের দিকে। 21 তারিখের ছাত্র আন্দোলন ঢাকা শহরে 22 তারিখ থেকে গণ আন্দোলনে পরিণত হলো। পুরনো ঢাকার বাসিন্দারা যারা এরা 48 আন্দোলনের বিরোধী ছিল, তারা এবার মাঠে নেমে এলো, মানে রাজপথে নেমে এলো। তো এই একই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা যতটুকু জানি মফস্বলের ইতিহাস নিয়ে, যে জেলা শহরগুলোকে মহকুমা শহরগুলোতে। মাত্র 2 দিনের চেষ্টায় ব্যাপক জনসমাগম হয় 4 ফেব্রুয়ারির সমাবেশে। বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতিতে 21 ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। আর সেই কর্মসূচিকে ঘিরেই রচিত হয় অমর মহাকাব্য। ছাত্র জনতার রক্তে রক্তিম হয়ে ওঠে বাংলা বর্ণমালা। ভাষা সৈনিকরা মনে করেন, পশ্চিম পাকিস্তানি শোষক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে 21 ফেব্রুয়ারির সমাবেশ 144 ধারা ভঙ্গের মতো পরিস্থিতি তৈরিতে ভাষার মাসের প্রথম দিকের প্রস্তুতি রেখেছিল অসামান্য অবদান। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, প্রযুক্তির আধিপত্যে এখন হারিয়ে যাচ্ছে সেই খেলা। তবে বংশ পরম্পরায় কিছু ব্যক্তি ধরে রেখেছেন সেই ঐতিহ্য। টাঙ্গাইলে লাঠি খেলা দেখতে ছুটে আসেন দূর দূরান্তের হাজারো মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা নিরাপত্তার জন্য লাঠিয়াল বাহিনী গড়ে তুলত। এই লাঠিয়াল বাহিনী জমিদারদের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন উৎসব পার্বণে সরকি খেলা, খড়ে খেলা, ডাকাত খেলা, বানুটি খেলা সহ বিভিন্ন কসরত দেখাত। সেই থেকে বাংলার গ্রামীণ জনপদে জনপ্রিয় হয়ে ওঠে লাঠি খেলা। আগে এই খেলার কথা দাদা দাদি বা নানানের মুখে শুনতাম, কিন্তু দেখি নাই। কিন্তু সময়ের ব্যবধান আর প্রযুক্তির বিকাশের সাথে সাথে কমেছে লাঠি খেলার প্রচলন। তবে বংশ পরম্পরায় অনেকে ধরে রেখেছেন এই খেলা।
তখন আমার আব্বা সর্দার ছিল, আমার আব্বা মারা গেছে, আমার কাছে খেলা শিখছি। আমরাও সেই খেলাটা ধরে রাখছি যাতে এই ভবিষ্যতের জন্য বাংলাদেশ এই খেলাটা থাকে। টাঙ্গাইল গোপালগঞ্জে লাঠি খেলা দেখতে এখনো ছুটে আসেন হাজারো মানুষ। পুরোনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা ভবিষ্যতে আমাদের যে কোনো প্রোগ্রামে লাঠি খেলাটাকে অন্তর্ভুক্ত রাখবো এবং এই খেলার প্রসারের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। যাচ্ছি ইসলামী ব্যাংক বিরতিতে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। শেষ মুহূর্তে জমজমাট আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ক্রেতা বিক্রেতাদের সন্তোষ। আমন্ত্রণ আবারও সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। বিশ্বের ৩৫টি দেশের ৩ শতাধিক শিল্পী নিয়ে চতুর্থবারের মতো ঢাকায় শুরু হয়েছে শিল্পকলার সবচেয়ে বড় প্রদর্শনী ঢাকা আর্ট সামিট। সকালে শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতি ছাড়া কোনো দেশের সার্বিক উন্নয়ন ও বিকাশ সম্ভব নয়, তাই এর মাধ্যমে দেশ ও জাতির প্রকৃত অবস্থান তুলে ধরতে হবে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ঢাকা আর্ট সামিট। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। নানা আয়োজনে পালিত হচ্ছে চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা পটুয়া কামরুল হাসানের ৩০তম মৃত্যুবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রয়াত শিক্ষকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্বজন ও সহকর্মীরা। পরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান রেজা আসাদ আল হুদা অনুপম। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিল্পী কন্যা সহ বিভাগের শিক্ষকরা। পরে শিল্পীর কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। রাজধানী দেওয়ানবাগে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব আশেকে রাসূল সম্মেলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেওয়ানবাগ শরীফের মহাসচিব সৈয়দ মোহাম্মদ সাইদুর রহমান। সম্মেলনের আহ্বায়ক সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী বলেন, বিশ্ব আশেকে রাসূল সম্মেলন সারা পৃথিবীর আশেকে রাসূলদের এক মহামিলন। তিনি আরো বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যতটুকু ভালোবাসবে সে ততটুকুই ঈমানদার। বৃহত্তর ময়মনসিংহ উৎসব ২০১৮ উদযাপন করেছে বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি। সুপ্রিম কোর্টের বার অডিটোরিয়ামে দিনব্যাপী উৎসবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসাইন হাইজার, সংগঠনটির সভাপতি AKM ফজলুল হক খান ফরিদ, সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সদস্য সচিব শরীফ ইউ আহমেদ সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজটাকে সমষ্টিগতভাবে পরিবর্তন করতে হবে। জানাচ্ছি বাণিজ্য সংবাদ। 4 দিনের সময় বৃদ্ধিতে যেন নতুন করে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ সময় মূল্য ছাড়ে দেদারসে চলছে কেনাকাটাও। মেলার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ক্রেতা বিক্রেতারাও। অখিল পোদ্দারের রিপোর্ট। শেষ হয়েও হয়নি শেষ, তাই একটু বেশি ভিড় বাণিজ্য মেলার চৌহদ্দি জুড়ে। কিনছেন অনেকেই, সেই সঙ্গে উপচে পড়া দর্শক। বাড়তি সময়ে দরদামের ক্ষেত্রে বেশিরভাগ পণ্যে ছাড়ও মিলছে চাহিদা মতো। মেলার শেষ শুক্রবার ছুটির দিনে, তাই প্যাভিলিয়ন জুড়ে ক্রেতার আনাগোনা চোখে পড়ার মতোই। খুব ভালো লাগছে, টাইম এক্সটেন্ডেড করাতে আরো ভালো হয়েছে, আরো কিছুদিন সময় পেলাম মেলাটা এনজয় করার জন্য। সবগুলা ব্র্যান্ডের এখানে স্টল আছে, যার কারণে একটা জায়গায় এসে সবকিছু দেখা সম্ভব। বছরে একবার বাণিজ্য মেলাটা হয়, অনেক ঘুরে ঘুরে দেখা হয় অনেক কিছুই। দৈনন্দিন জীবনের চেয়ে বাইরে অনেক কিছু পাওয়া যায়, তারপরে হচ্ছে কম দামে ভালো জিনিসপত্র পাওয়া যায়। কসমেটিক্স, জামা কাপড়, ছোট বোনের জন্য খেলনা কিনেছি। বাণিজ্য মেলার নিরাপত্তা আর সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিক্রেতারাও। বর্তমান যে এই সুন্দর পরিবেশ,
আইন শৃঙ্খলা বাহিনী এবং র্যাব, পুলিশ, বিডিআর রাতের বেলা আমরা দেখি, যেটা আগে দেখতাম না। এখন বিডিআর পুরো রাতের বেলা তারা মেলাটাকে সুন্দর করে তাদের আন্ডারে নিয়ে নেয়। সময় বৃদ্ধিতে যতটা থিতু হওয়ার কথা ছিল মেলার পরিবেশে, তা কিন্তু একেবারেই হয়নি। বরং বাড়তি সুযোগ পেয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দর্শক ক্রেতারা। মেলার পরিবেশটা খুবই ভালো, আর সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো। বাইরের দেশের থেকে যেন আমাদের দেশীয় পণ্যগুলো আরো বেশি ভালোভাবে আর কি এখানে বিক্রির মাধ্যমতা দিয়ে থাকে। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ।